জমাট অন্ধকার। এই জমাট অন্ধকারে 16 সাগরের কালো বুক চিরে তীব্র বেগে এগিয়ে চলেছে একটি বোট। উপরে তারার দিকে চেয়ে দিক নির্ণয় করছে ড্রাইভার। শেডে ঢাকা একটি ম্লান আলোর সামনে রাখা মানচিত্র দেখে ড্রাইভারকে মাঝে মাঝে পথের নির্দেশ দিচ্ছেন আহমাদ মুসা। আহমাদ মুসার চোখে ইনফ্রারেড গগলস। একসময় আহমাদ মুসা মানচিত্র থেকে চোখ তুলল। দুটি হাত উপরে তুলে আড়ামোড়া ভেঙে আহমাদ মুসা চেয়ারে গা এগিয়ে দিলেন। চেয়ারে মাথাটা ঠেকাতে যন্ত্রণায় আহমাদ মুসার মুখ থেকে একটা শব্দ বেরোল। আহত মাথাটার কথা ভুলেই গিয়েছিলেন আহমাদ মুসা। আহত মাথাটার কথা মনে পড়ার সাথে সাথে কাগানের চিত্র ভেসে উঠল আহমাদ মুসার চোখে। প্রশান্তির নিঃশ্বাস বেরিয়ে এলো বুক থেকে। সমস্ত মুসলমানদের সবচেয়ে বিপদপূর্ণ উত্তর মিন্দানাও অঞ্চলের গুরুত্বপূর্ণ কাগান দখলে আসায় অনেক সুবিধা হয়েছে। প্রায় 1.5 লাখের মতো মুসলমান তাদের হারানো বাস্তুভিটায় ফিরে যেতে পেরেছে। একটি খোঁচা এসে লাগল আহমাদ মুসার মনে। দেশের বাইরে থেকে আসা খ্রিস্টানরা যারা মুসলমানদের সহায় সম্পদ দখল করে বসে আছে, তারা তাহলে যাবে কোথায়? কুঞ্চিত হয়ে উঠল আহমাদ মুসার ভ্রুযুগল। ভাবলেন আহমাদ মুসা, ওদের উপর কোনো অবিচার করা যাবে না, তবে যারা ভূমি দখলের রাজনীতি নিয়ে মিন্দানাওয়ে এসেছে তাদেরকে অবশ্যই মিন্দানাও ছাড়তে হবে। আর যারা দেশের অনুগত নাগরিক হিসেবে বাস করতে চায় তাদের যোগ্য পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ওরা আমাদের ভাই না হোক, আল্লাহর বান্দা তো বটে। ওরা চিরদিনই পথ ভুলে থাকবে, এ কথা কে বলতে পারে? ওদের হৃদয় জয় করার, ওদের সামনে সত্য তুলে ধরার এই তো সময়। বিজিতের উপর প্রতিশোধ না নিয়ে ওদের চিরতরে ভাই করে নেয়াই তো আমাদের কাজ, আমাদের ধর্ম। সামনের আকাশ থেকে এক বিরাট নক্ষত্রের পতন হলো। আলোর এক বিরাট গুচ্ছ নিয়ে তা নেমে এসে 16 সাগরের অন্ধকার বুকে কোথায় যেন হারিয়ে গেল। আহমাদ মুসা চোখ থেকে ইনফ্রারেড গগলসটি খুলে বাঁ হাতে রেখে ডান হাতে চোখ দুটি একটু রগড়ে তারকাখচিত আকাশের দিকে চোখ তুললেন। আদম সুরত গড়িয়ে পড়েছে পশ্চিম আকাশে। দীর্ঘ ছায়াপথটি 16 সাগর পার হয়ে যেন মালয়েশিয়ার মাথার উপর দিয়ে ঝুলে আছে। আকাশ থেকে চোখ নামাতে পারলেন না আহমাদ মুসা। অদ্ভুত প্রশান্তি আছে স্নিগ্ধ তারার আলোর সজ্জিত ওই নীরব আকাশে। পৃথিবীর কোনো দুঃখ বেদনা আর সীমার পীড়ন সেখানে নেই। আহমাদ মুসার অশরীরী চোখ ছুটে চলল এক তারার জগৎ পেরিয়ে আরেক তারার জগতে, সেখান থেকে আরও ওপরে আরেক তারার জগতে। কিন্তু শেষ নেই এ যাত্রার, শেষ নেই ভয়াবহ নীরবতা ঢাকা ওই মহাশূন্যের। কোথায় সেই সিদরাতুল মুনতাহা? আর কত দূরে? মহানবীর বোরাক নেই, পথ প্রদর্শক জিব্রাইলও তো নেই। এ মর জগতে এ জিজ্ঞাসার জবাবও তাই তার নেই। অপরিসীম ক্লান্তি নিয়ে আহমাদ মুসার চোখ দুটি ফিরে এলো মর্তের কঠিন মাটিতে। আহমাদ মুসা বাঁ হাতে রাখা ভাঙা গগলসটি ডান হাতে নিয়ে পড়তে যাবেন, এমন সময় বোটের ড্রাইভার নূর আবদুল্লাহ বলল, জনাব, মনে হচ্ছে একটা জাহাজ দাঁড়িয়ে আছে। নূর আবদুল্লাহর দৃষ্টি সামনে নিবদ্ধ, তার কণ্ঠে উদ্বেগ। নূর আবদুল্লাহ মোটর বোটের গতি ডেড স্লো করে দিয়েছে। সামনের জমাট অন্ধকারটি একদম সামনে এসে গেছে। আহমাদ মুসা সেটা ভালো করে নিরীক্ষণ করে বললেন, বোটের মুখ উপকূলের দিকে ঘুরিয়ে নাও আবদুল্লাহ। কামানের পাশে দাঁড়ানো আবু ও সেলিমকে বললেন, দুটো কামানের মুখই দক্ষিণ দিকে ঘুরিয়ে রাখো এবং তৈরি থাকো। নূর আবদুল্লাহ নিমেষে বোটের মুখ উপকূলের দিকে ঘুরিয়ে নিল, কিন্তু সঙ্গে সঙ্গে সামনের সেই জমাট অন্ধকারের বুক থেকে আলোর বন্যা ছুটে এলো। তীব্র সার্চলাইটের আলোতে উজ্জ্বল হয়ে উঠল চারিদিক। আহমাদ মুসা আলোর উৎসের দিকে একবার চেয়ে নির্দেশ দিলেন, ফায়ার। আবু ও সেলিমের কামান দুটো গর্জন করে উঠল। প্রবল এক ঝাঁকুনি দিয়ে উঠল বোট, নির্ভুল নিশানা। অন্ধকারের সে কালো জিপটির
রক্তচক্ষু উড়ে গেল। আবার আধারে ঢেকে গেল চারদিক। কিন্তু সঙ্গে সঙ্গে পূর্ব, পশ্চিম ও উত্তর এই 3 দিক থেকে জ্বলে উঠল আরও 3টি সার্চ লাইট। সেই সাথে ডেক মাইকে এক বিরাট গলা শোনা গেল, পালাবার পথ নেই মিস্টার মুসা। চারদিক থেকে 4টা জাহাজ ঘিরে ফেলেছে, আত্মসমর্পণ করলে খুশি হব। আহমদ মুসা মুখ ঘুরিয়ে একবার 4টি জাহাজেরই অবস্থান দেখে নিলেন। দক্ষিণ এবং পূর্বে দাঁড়ানো জাহাজ দুটির ফাঁক দিয়ে কালো জমাট অন্ধকার দেখা যাচ্ছে। ওটা উপকূল। আহমদ মুসার ঠোঁটের কোণে ফুটে উঠল এক টুকরো হাসি। তারপর হামাগুড়ি দিয়ে স্টিয়ারিং হুইলের দিকে এগোতে এগোতে বললেন, নূর আবদুল্লাহ, তুমি একটু সরে বসো। নূর আবদুল্লাহ পাশের সিটে সরে গেল। আহমদ মুসা স্টিয়ারিং হুইল ধরে বসলেন সিটে। সিটে জুৎসইভাবে বসতে গিয়ে মাথাটা আবার ঠোকা লাগলো চেয়ারের সাথে। যন্ত্রণায় মাথাটা টনটন করে উঠল। দাঁতে দাঁত চেপে যন্ত্রণাটা হজম করলেন তিনি। তারপর পকেট থেকে ডিম্বাকৃতি একটি জিনিস বের করে হাতে নিলেন। বাঁ হাতে ধরা স্টিয়ারিং হুইল। বোটের ইঞ্জিন বন্ধ ছিল। চাবি ঘুরিয়ে স্টার্ট দিলেন। দক্ষিণ পূর্ব কোণে বোটের মাথা ঘুরিয়ে নিলেন। দূরের অন্ধকারের দিকে চেয়ে মনে মনে হিসেব করলেন, উপকূল 2 মাইলের বেশি হবে না। আহমদ মুসা একটু ভাবলেন, তারপর বললেন, প্রিয় সাথীরা, চোখ বন্ধ করে দৌড় দেওয়ার মতো করে আমাদের সামনে এগোতে হবে, অতএব সাবধান থাকবে। কথা শেষ করার সাথে সাথে আহমদ মুসা ডান হাত বিদ্যুৎ গতিতে উপরে উঠল। একটি ডিম্বাকৃতি বস্তু তীব্র গতিতে ছুটে গিয়ে প্রায় 50 গজ দূরে বিস্ফোরিত হল। ধোঁয়ার এক পাহাড় সৃষ্টি হল। বোটটি তীব্র এক ঝাঁকুনি দিয়ে তীর বেগে ছুটে চলল সামনে। জমাট ধোঁয়ার মধ্য দিয়ে বোট এগিয়ে চলেছে। চারদিকে ধোঁয়ার দেয়াল, কিছুই দেখা যায় না। মেশিনগান আর কামানের গর্জন শোনা গেল। বোটের মাথা দক্ষিণ পূর্ব কোণে ঘুরিয়ে নেবার পর আহমদ মুসা স্টিয়ারিং হুইল যেভাবে ধরেছিল সেভাবেই কঠিন হাতে ধরে রেখেছেন। একটি কামানের গোলা এসে বোটের গা ছুঁয়ে পেছনে পড়ল। বোটটি লাফিয়ে উঠে ছিটকে পড়ল সামনে। আহমদ মুসা স্টিয়ারিং হুইলের উপর ঝুঁকে পড়ে বসেছিলেন। হাত তার বিন্দুমাত্র কাঁপল না। স্থির হয়ে আবার ছুটে চলল বোট। স্পিডোমিটারের কাঁটা 90-এ দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। মেশিনগান ও কামান দাগার শব্দ এবার পেছন থেকে আসছে। আহমদ মুসা অনুভব করলেন জাহাজের বেষ্টনী তিনি পার হয়েছেন। উপকূলে ধাক্কা এড়াবার জন্য বোটের মুখ ডান দিকে ঘোরাতে গেলেই 4-5 গজ দূরের সামনে আরেকটি গোলা এসে বিস্ফোরিত হল। আহমদ মুসা তাড়াতাড়ি বোটের মাথা আবার বাম দিকে ঘোরালেন। পুনরায় বোটের মাথা ডান দিকে ঘোরাতে যাবেন, এমন সময় বোটটি প্রবল ঝাঁকুনি খেয়ে কিসের উপর যেন উঠে গেল। আহমদ মুসা স্টিয়ারিং হুইলের উপর মুখ থুবড়ে পড়লেন। জ্ঞান হারালেন। নূর আবদুল্লাহ সহ অন্য 6 জন ক্রু বোটের পাটাতনের উপর শুয়েছিল। তারা গড়াগড়ি খেল। ছোটোখাটো আঘাত পেলেও মারাত্মক কোনো ক্ষতি হল না তাদের। আল্লাহর অসীম রহমত, খাড়া উপকূলে ধাক্কা না খেয়ে বোটটি সমতল উপকূলের একটি চরে উঠে এসেছে। পেছনে দেখা গেল বিশাল 3টি রক্তচক্ষু উপকূলের দিকে ছুটে আসছে। দূর থেকে ছুটে আসা আলোর রেখা ইতোমধ্যেই সাদা বালুর উপর আলোর আলপনা সৃষ্টি করেছে। কয়েক মিনিটের মধ্যে ওরা উপকূলে এসে পৌঁছবে। নূর আবদুল্লাহ ইতোমধ্যেই সংজ্ঞাহীন আহমদ মুসাকে পাটাতনের উপর শুয়ে দিয়েছেন। কপালের এক জায়গা কেটে গেছে। সারাটা মুখ তার রক্তে ভেজা। মাথার পুরনো ব্যান্ডেজটিও রক্তে ভিজে উঠেছে। সে আহত জায়গা থেকেও আবার নতুন করে রক্ত ঝরতে শুরু করেছে। নূর আবদুল্লাহ পেছনে তাকিয়ে দেখল ছুটে আসা হেডলাইট 3টি উপকূল থেকে বেশি দূরে নয়। চর আলোকিত হয়ে উঠেছে। বোটের উপর নিজের ছায়াও দেখতে পেল নূর আবদুল্লাহ। আর এক মুহূর্ত এখানে থাকা চলে না। নূর আবদুল্লাহ সিদ্ধান্ত নিল। সামনে তাকিয়ে দেখল চরের পরেই বনের কালো রেখা। নূর আবদুল্লাহ সাথীদের দিকে চেয়ে দ্রুত বলল, গুলির বাক্স, বন্দুক আর খাবার নিয়ে তোমরা সামনের জঙ্গলের দিকে ছুটে যাও। মুসা ভাইয়ের ব্যাগ একজন নাও। বলেছে নিজে আহমদ মুসার সংজ্ঞাহীন দেহ
ঘাড়ে তুলে নিল। নূর আবদুল্লাহ দেখল সাথীরা সামনে অনেক দূরে ছুটে গেছে, কিন্তু নরম বালুর উপর দিয়ে সে খুব জোরে ছুটতে পারছে না। তাছাড়া সে ভয় করেছে বেশি ঝাঁকুনি লাগলে আহত সংজ্ঞাহীন আহমাদ মুসার আরও ক্ষতি হবে। সুতরাং সে ঝাঁকুনির সৃষ্টি না হয় এমন সাবধানে দ্রুত পা ফেলে সামনে এগোচ্ছে। চরের মাঝখানে এসে গেছে নূর আবদুল্লাহ। হঠাৎ এ সময় পেছন থেকে গুলির শব্দ ভেসে আসতে লাগল। তার সাথে গর্জন করে উঠল কামানো। বন প্রায় সামনে এসে গেছে। নূর আবদুল্লাহ তার পা দুটোকে দ্রুততর করে তুলল। হঠাৎ একটি গুলি এসে নূর আবদুল্লাহর উরুতে বিদ্ধ হল। হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়ে গেল নূর আবদুল্লাহ। বালিতে মুখ গুজে গেছে তার। মুহূর্তখানেক সে নিশ্চলভাবে মুখ গুজেই পড়ে রইল। তারপর মুখ তুলল সে। ডান হাত দিয়ে মুখ চোখ থেকে বালি সরিয়ে ফেলে সামনে তাকিয়ে দেখল হাত দুই দূরে আহমাদ মুসার সংজ্ঞাহীন দেহ পড়ে আছে। উঠতে চেষ্টা করল নূর আবদুল্লাহ, পারল না। ডান পাটা যেন পাথর হয়ে গেছে। বৃষ্টির মতো গুলি ছুটে আসছে জাহাজের দিক থেকে। নূর আবদুল্লাহ চিন্তা করল জাহাজ থেকে বোট নামিয়ে এখানে পৌঁছতে এখনও কিছুটা দেরি আছে ওদের। এই সময়টা এভাবে ওরা গুলি বৃষ্টি করে আমাদের সরে যাবার পথ করতে চাই। আর এ সময়টুকুর সদ্ব্যবহার করে যদি আমরা আহমাদ মুসাকে নিরাপদ করতে না পারি, তাহলে ওদের হাত থেকে আহমাদ মুসাকে রক্ষা করা যাবে না। নূর আবদুল্লাহ সামনে তাকিয়ে দেখল তার সাথীরা বন প্রান্তে পৌঁছে গেছে। তাদের ডাকার জন্য সে নির্দিষ্ট নিয়মে এক তীক্ষ্ণ শীষ দিল। মাত্র মুহূর্তকাল, তারপরেই দেখা গেল গুলিবৃষ্টি উপেক্ষা করে 5 জনে ছুটে আসছে। তারা এসে পৌঁছতেই নূর আবদুল্লাহ তাদের বলল, এক মুহূর্ত বিলম্ব নয়, তোমাদের 2 জন আহমাদ মুসাকে নাও, আর 3 জন প্রাচীরের মতো তাদের আড়াল করে সামনে এগিয়ে যাও। মনে রেখো, জাম্বুয়াঙ্গ এখান থেকে বেশি দূরে নয়। একবার জঙ্গলে ঢুকতে পারলে নিরাপদ হওয়া যাবে। পিসিডার ভয়ে ওরা এই রাত্রে অন্তত জঙ্গলে ঢুকবার সাহস পাবে না। যাও, দেরি করো না। 5 জনের একজন কাসেম নূর বলল, কিন্তু আবদুল্লাহ ভাই আপনি? নূর আবদুল্লাহ বলল, আমার কথা চিন্তা করো না, জঙ্গল পর্যন্ত পৌঁছতে পারবো আমি। তোমরা যাও, আমি আসছি। আহমাদ মুসাকে নিয়ে ওরা চলল। নূর আবদুল্লাহ কনুই ও বাঁ হাঁটুর উপর ভর করে হামাগুড়ি দিয়ে এগিয়ে চলল সামনে। সামনে তখন গুলি ও গোলাবৃষ্টি চলছে। আশেপাশে নরম বালির বুকে ওগুলো এসে বিদ্ধ হচ্ছে। মাঝে মাঝে কামানের গোলা বিস্ফোরিত হয়ে বিরাট ক্ষতের সৃষ্টি করছে নরম মাটির মসৃণ বুকে। অরণ্যের গভীর রাত। লাখো দ্বীপজ্বালা কালো আকাশের নিচে রাতের কালো চাদর মুড়ি দিয়ে কালো বন যেন গভীর ঘুমে মগ্ন। সেই কালো বনের আড়ালে ততোধিক কালো অন্ধকারে দাঁড়িয়ে একটা মসজিদ। মসজিদের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি অপ্রশস্ত নদী। মসজিদের প্রশস্ত আঙ্গিনা থেকে এক বাঁধানো ঘাট নদীর পানিতে নেমে গেছে। ঘাটটি ভাঙ্গা। কোনো কালের এক পাকা ঘাটের অস্তিত্ব টিকে আছে মাত্র। ঘাটে বাঁধা আছে 2টি স্পিড বোট, 2টি করে 4টি কামান পাতা। ছোট নদীটি দুপারের গাছগাছড়ায় প্রায় ঢেকে আছে। ওপর থেকে মনেই হয় না কোনো নদীর অস্তিত্ব আছে এখানে। মসজিদ ঘিরে একটি জনবসতি পশ্চিম দিকে এগিয়ে গেছে কয়েক মাইল। নদীর পূর্ব পাড়েও আরেকটি অনুরূপ জনবসতি। এটিও পূর্ব দিকে কয়েক মাইল পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। বনের মধ্যেই মাঝে মাঝে উন্মুক্ত তৃণক্ষেত্র ও শস্যের মাঠ। এই নদী ধরে আরও উত্তরে এগোলে জাম্বুয়াঙ্গ প্রদেশের উত্তরে দাঁড়ানো পাহাড় পর্যন্ত আরও এ ধরনের বেশ কয়েকটি জনপদ পাওয়া যাবে। সবগুলোই মুসলিম অধ্যুষিত। ফিলিপিনো সরকারের হিসাবের খাতায় কিন্তু এদের নাম নেই। জাম্বুয়াঙ্গ সিটি সমেত পূর্ব ও পশ্চিম জাম্বুয়াঙ্গর মোট লোকসংখ্যার শতকরা 12 জন মুসলমান। এভাবেই সংখ্যাগুরু মুসলমান তাদের হাতে সংখ্যালঘু জাতিতে পরিণত হচ্ছে। মিন্দানাও এর মুসলমানদের সংখ্যা যেখানে আজ 60 লাখেরও বেশি, সেখানে আজ তারা পৃথিবীকে জানাচ্ছে মুসলমানদের সংখ্যা 18 লাখের বেশি নয়। খ্রিস্টানদের সংখ্যা বেশি করে দেখানোর জন্য কি প্রাণান্ত কৌশল তাদের।
এই জনপদের নাম মাখতুম আল খায়রুদ্দিন। জাম্বুয়াঙ্গ প্রদেশের এটা অন্যতম শক্তিশালী পিসিডা ঘাঁটি। বিখ্যাত আরবীয় ধর্মপ্রচারক দরবেশ খায়রুদ্দিনের নাম অনুসারে এই জনপদের নাম হয়েছে। মসজিদটি মাখতুম খায়রুদ্দিনের মসজিদ নামেই পরিচিত। মাত্র কয়েক মাস আগে ফিলিপিনের কু ক্লাক্স ক্লান বাহিনী এই জনপদে হামলা চালায়। তাদের বর্বর হামলায় মসজিদও ক্ষতিগ্রস্ত হয়। গোটা জনপদ পুড়িয়ে ফেলা হয়। কিন্তু সেদিন আজ আর নেই। আহমাদ মুসার পরিকল্পনা এবং এহসান সাবরির তৎপরতায় পিসিডার শক্তি আজ শতগুণে বৃদ্ধি পেয়েছে। কু ক্লাক্স ক্লান চক্র সবখান থেকে বিতাড়িত হয়েছে। আজ তারা গিয়ে আশ্রয় নিয়েছে রাজধানী জাম্বুয়াঙ্গই। পিসিডার এক শক্তিশালী ঘাঁটি হিসাবে মাখতুম খায়রুদ্দিন জনপদ আবার আজ নতুনভাবে গড়ে উঠেছে। অর্ধ ডজনের মতো বিমান বিধ্বংসী কামানও রয়েছে এখন এই জনপদে। এখান থেকে ২০ মাইল পূর্বে জাম্বুয়াঙ্গ সিটি থেকে ৫ মাইল পশ্চিমে জাম্বুয়াঙ্গ প্রদেশের প্রধান পিসিডা ঘাঁটি লেনাডেলে এহসান সাবরি থাকেন। তখন রাত কতটা কে জানে। পূর্ব দিগন্তের আদম সুরত পশ্চিম আকাশে গড়িয়ে পড়েছে। মসজিদের পশ্চিম পাশে কাঠের একটি সুন্দর বাড়ি। টিনের চালা দেয়া শক্ত সমর্থ বাড়িটির একটি দরজা খুলে গেল। একজন দীর্ঘাঙ্গ মানুষ বেরিয়ে এলেন ঘর থেকে। এক হাতে টর্চ আর এক হাতে পানির বদনা। টর্চ জ্বেলে বাড়ির উঠানটা একবার তিনি ভালো করে দেখে নিয়ে উঠানের এক প্রান্তে গিয়ে অজু করতে বসলেন। অজু সেরে আবার উঠে এলেন ঘরে। টর্চ জ্বেলে দেয়াল ঘড়িটা একবার দেখলেন। রাত ৩টা। তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন লোকমান রশিদ। লোকমান রশিদ পিসিডার পশ্চিম জাম্বুয়াঙ্গ প্রদেশের অধিনায়ক। এই মাখদুম খায়রুদ্দিন ঘাঁটি থেকে তিনি পশ্চিম জাম্বুয়াঙ্গ প্রদেশের পিসিডা বাহিনী পরিচালনা করেন। লোকমান রশিদের ৬ রাকাত নামাজ শেষ হয়েছে। আবার নামাজে দাঁড়াতে যাবেন এমন সময় তার কানে কামানের গর্জন ভেসে এলো। তিনি উৎকর্ণ হয়ে উঠলেন। হাঁ, কামান দাগার শব্দ। একাধিক কামানের গর্জন। জানালা খুলে বুঝলেন দক্ষিণ দিক থেকে কামানের শব্দ ভেসে আসছে। লোকমান রশিদ তাড়াতাড়ি খাটিয়া থেকে নেমে মাটিতে কান রেখে শব্দ পরীক্ষা করলেন। বুঝলেন দক্ষিণ সাগরের কোণে কয়েকটি জাহাজ থেকে কামান দাগা হচ্ছে। লোকমান রশিদ আবার এসে জায়নামাজে দাঁড়ালেন। নামাজ আর না বাড়িয়ে শুধু বিতরটুকু পড়ে নিয়ে নামাজ শেষ করলেন। জায়নামাজ তুলে রেখে দেয়ালে টাঙ্গানো সাবমেশিন গানটি কাঁধে ফেলে বেরোবার জন্য ফিরে দাঁড়ালেন। লোকমান রশিদের স্ত্রীসহ পরিবারের সবাই ততক্ষণে উঠে বারান্দায় সমবেত হয়েছে। সবাই প্রস্তুত। সবার পিঠেই M16 আমেরিকান রাইফেল। এই M16 রাইফেলগুলো কু ক্লাক্স ক্ল্যান ও ফিলিপিনো সৈন্যদের কাছ থেকে ছিনিয়ে নেয়া। লোকমান রশিদ বের হতে হতে বললেন, জাহাজ থেকে তীরের দিকে লক্ষ্য করে কামান দাগা হচ্ছে। ২-৩ মিনিটের মধ্যে সংবাদ পেয়ে যাব, তোমরা অপেক্ষা করো বলে লোকমান রশিদ বাড়ি থেকে বের হয়ে মসজিদে আসলেন। এসে দেখলেন মসজিদের প্রশস্ত উঠান ভরে গেছে। সবাই সারিবদ্ধভাবে অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে আছে। কারো হাতে চাইনিজ, কারো হাতে আমেরিকান রাইফেল। মসজিদের দক্ষিণ পাশের বিরাট লম্বা ঘর খুলে দেওয়া হয়েছে। ত্রিপলে ঢাকা ১৫০ ও ১০৫ mm এর বাঘা কামান ও মেশিন গানগুলো প্রস্তুত রাখা হয়েছে। নদীতে স্পিড বোট দুটোতে ক্রুরা নির্দেশের অপেক্ষায় করছে। লোকমান রশিদ এসে পৌঁছতে সহকারী অধিনায়ক ফারুক আলী দ্রুত তার কাছে এলো। বলল, তীরে সৈন্য নামানোর কি এটা ওদের পূর্ব প্রস্তুতি জনাব? লোকমান রশিদ মাথা নেড়ে বলল, না ফারুক, তা মনে হয় না। এভাবে কয়েকবার সৈন্য নামিয়ে ওরা দেখেছে। খুব কমই তারা আবার জাহাজে ফিরে যেতে পেরেছে। তাহলে? ফারুক আলী বলল। লোকমান রশিদ কিছু বলতে যাচ্ছিলেন, এমন সময় ওয়্যারলেস রুম থেকে জামিল এসে সামনে দাঁড়ালো। বলল, উপকূল আউটপোস্ট থেকে তারিক ভাই জানিয়েছেন উপকূলের 4টি জাহাজ একটি বোটকে ঘিরে ধরে, কিন্তু বোটটি অদ্ভুত কৌশলে 4টি জাহাজের বেষ্টনী থেকে বেরিয়ে আসে। বোটের কয়েকজন লোক উপকূলে উঠে এসেছে। তাদের লক্ষ্য করে গুলিবৃষ্টি ও কামান দাগা হচ্ছে। লোকমান রশিদের ভ্রু দুটি কুঞ্চিত হল। দ্রুত কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু ঠোঁট দুটি ফাঁক করে
হঠাৎ উৎকর্ণ হয়ে উঠলেন। সবাই সেই সাথে কান পাতল। এক মর্মবিদারী তীব্র তীক্ষ্ণ সুর এক অদ্ভুত ছন্দময় গতিতে ভেসে আসছে। এটা পিসিডার নিজস্ব মহাবিপদ সাইরেন। পিসিডার কেন্দ্রীয় কমান্ডই একমাত্র এ সাইরেন বাজাবার অধিকার রাখে। হঠাৎ লোকমান রশিদের মনে পড়ল বিকেলে পাওয়া এহসান সাবরির একটি মেসেজ। আহমাদ মুসা আজ রাতে জাম্বুয়াঙ্গ আসছেন। এ কথা মনে পড়ার সাথে সাথে লোকমান রশিদের চেহারা বিবর্ণ হয়ে গেল। তিনি চিৎকার করে উঠলেন, ফারুক আলী, জরুরি অবস্থা ঘোষণা করো। আমি চললাম, সবাইকে নিয়ে তুমি উপকূলে এসো। খোদা হাফিজ। লোকমান রশিদ চোখের পলকে পাশের আস্তাবল থেকে একটি ঘোড়া টেনে নিয়ে এক লাফে তার উপর উঠে বসলেন। এক অস্পষ্ট সরু পথ ধরে ঘোড়া তীরের মতো এগিয়ে চলল উপকূলের দিকে। ফারুক আলীর পাশে আদেশের অপেক্ষায় দাঁড়িয়েছিল আবিদ আলী, সুইসাইড স্কোয়াডের অধিনায়ক। সে তার দিকে চেয়ে ফারুক আলী দ্রুত কণ্ঠে বলল, তোমার স্কোয়াড নিয়ে ওর পেছনে যাও, আমরা আসছি। বলেই সে ছুটে গিয়ে বিগল তুলে নিয়ে মুখে ধরল। এদিকে আবিদ ছুটল উপকূলের দিকে তার ছোট্ট বাহিনী নিয়ে। লোকমান রশিদ ঘোড়ার পিঠে বসে অধৈর্য হয়ে উঠেছেন। শিক্ষিত ঘোড়া প্রভুর ইঙ্গিত বুঝে তীরের গতিতে এগিয়ে যাচ্ছে। তবু তার মনে হচ্ছে ঘোড়াটা যেন ঠিকমতো ছুটছে না। কিন্তু তিনি জানেন প্রাণীটির সাধ্য এর বেশি নেই। বন প্রায় শেষ, আর মিনিট খানেকের রাস্তা। তারপরেই বালুময় ছোট্ট বেলাভূমি, এরপরেই সাগরের নীল পানি। মর্মবিদারী সে সাইরেন থেমে গেছে। চারদিক নীরব নিস্তব্ধ। শুধু সামনের সাগরের দিক থেকে একাধিক ইঞ্জিনের ভারী শব্দ ভেসে আসছে। লোকমান রশিদ পিঠ থেকে বন্দুকটি নামিয়ে নিয়ে ওপরের দিকে একটি ফায়ার করলেন। মাত্র কয়েক সেকেন্ড, তারপর বেলাভূমির দিক থেকে একটি ফায়ারের শব্দ ভেসে এলো। তারিকরা তাহলে পৌঁছে গেছে, মনে মনে বললেন লোকমান রশিদ। দেখতে পেলেন মাত্র 100 গজ দূরে বালুর উপর কয়েকজন পড়ে আছে, আর কিছু দূরে তারিক ও তাজুল মূর্তির মতো দাঁড়িয়ে। লোকমান রশিদ এক লাফে ঘোড়া থেকে নেমে দৌড়ে গেলেন বালুর উপর পড়ে থাকা লাশগুলোর কাছে। লাগালাগি হয়ে এক সারিতে 4টি লাশ বালুর উপর পড়ে আছে। তারা সকলে পেছন দিক থেকে গুলিবিদ্ধ। গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে তাদের শরীর। তাদের পেছনেই পড়ে আছে আর একজন। তার হাতে ইলেকট্রনিক সাইরেন ধরা। ডান হাতের বুড়ো আঙ্গুলটি সাইরেনের ক্ষুদ্র সাদা বোতাম থেকে একটু আলগা হয়ে গেছে মাত্র। লোকমান রশিদ ব্যাকুলভাবে তাদের সকলকেই দেখলেন। না, আহমাদ মুসা নেই। লোকমান রশিদ এবার অসীম জিজ্ঞাসা নিয়ে তাকালেন তারিকের দিকে। অবনত মস্তক তারিক মাথাটা কিঞ্চিত উঁচু করে বলল, ওরা 4-5টি বোটে করে তীরে নেমেছিল। ওরাই ধরাধরি করে একজনকে বোটে তুলে নিয়ে গেছে। কিছুক্ষণ বাক স্ফোরণ হল না লোকমান রশিদের। কয়েক মুহূর্ত মাথা নিচু করে থেকে ধীরে ধীরে চোখ তুললেন সাগরের দিকে। দূরে সাগর বক্ষ আলোকিত করে কয়েকটি হেডলাইট পূর্বে জাম্বুয়াঙ্গর দিকে ছুটে যাচ্ছে। একদৃষ্টে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন লোকমান রশিদ। তার চোখে তখন আকুলতা নয়, আগুন। তারপর চোখ নামিয়ে ফিরে তাকালেন তিনি বালুর উপর পড়ে থাকা রক্তাপ্লুত লাশগুলোর দিকে। তিনি গভীরভাবে তাদের নিরীক্ষণ করলেন এবং প্রত্যেকের স্টেন গান এবং রিভলভারের ম্যাগাজিন পরীক্ষা করলেন। একটি গুলিও তাদের খরচ হয়নি। লোকমান রশিদ বললেন, তারিক দেখো, আত্মরক্ষার জন্য এরা একটি গুলিও ছোড়েনি। মনে হচ্ছে সবাই মিলে ওরা একজন কাউকে আগলে বা বহন করে নিয়ে যাচ্ছিলেন। তাকে আগলানোর দিকেই ছিল এদের লক্ষ্য, আত্মরক্ষা নয়। আত্মরক্ষা করতে চাইলে এর এক জায়গায় এভাবে মারা পড়তে পারেন না। মুহূর্তখানেক চোখ বুজে চিন্তা করে লোকমান রশিদ বললেন, হয়তো আহমাদ মুসা আহত ছিলেন, চলবার ক্ষমতা তার ছিল না। তা না হলে তাকে আগলানো বা বহন করার প্রশ্ন উঠবে কেন? ফারুক আলী সব দলবল নিয়ে এসে পড়ল। উঠে দাঁড়ালেন লোকমান রশিদ। ফারুক আলীকে সব বলে নির্দেশ দিলেন, সাগরের এ বেলাভূমিতে শহীদদের কবর দেওয়ার ব্যবস্থা করো। স্বাধীন মিন্দারামের জন্য এই বেলাভূমি হবে এক প্রেরণার প্রতীক। সেনাপতিকে
আন্দোলনের নেতাকে নিরাপদ করার জন্য দলের সকলের এমন নিঃশেষে প্রাণ বিসর্জনের নজির আমার জানা নেই ফারুক। একটু থেমে আবার তিনি বললেন, আমি চললাম, বোটটি ঘাটিতে পৌঁছাবার ব্যবস্থা করো। আমার মনে হয় আজকে সন্ধ্যার মধ্যেই আমাদের জাম্বুয়াঙ্গ সিটিতে পৌঁছতে হবে। আমি যাচ্ছি এহসান সাবরির সাথে আলোচনার জন্য। লোকমান রশিদের ঘোড়া আবার ফিরে চলল আগের সেই সরু পথ ধরে। ভোরের স্নিগ্ধ তারা জ্বলজ্বল করছে পূর্ব আকাশে। এক মনোমুগ্ধকর সঙ্গীতের মতো ফজরের আজান ভেসে আসছে পিসিডার উপকূলীয় পর্যবেক্ষণ ঘাঁটি থেকে। জাম্বুয়াঙ্গ বন্দর থেকে একটা রাস্তা সোজা তীরের মতো এগিয়ে গেছে উত্তর দিকে। এই রাস্তা ধরে 5 মাইল যাবার পর একটা উঁচু টিলার কাছে এসে দেখা যাবে রাস্তা পূর্ব দিকে বেঁকে গেছে। রাস্তাটি 6 মাইল পূর্বে আর্মি হেডকোয়ার্টার্সে গিয়ে শেষ হয়েছে। আর্মি হেডকোয়ার্টার্স পাবার আগেই রাস্তার উত্তর পাশে একটা বিশাল বাড়ি। বাড়িটার সামনে এর পরিচয় সূচক কোনো সাইনবোর্ড নেই। বাড়ির দেয়ালে অনেক উঁচুতে পিতলের প্লেটে খোদাই করা অক্ষরে লেখা আছে ফিলিপিন আর্মির সম্পত্তি। বাড়ির চারদিক ঘিরে উঁচু দেয়াল, সামনে বিরাট ইস্পাতের গেট। গেটের গা ঘেঁষে পূর্ব পাশে গার্ডরুম, গার্ডরুমের একটা পর্যবেক্ষণ টাওয়ার। 24 ঘন্টায় এখান থেকে 2টো সন্ধানী চোখ রাস্তার উপরে নিবদ্ধ থাকে। একটু লক্ষ্য করলে পর্যবেক্ষণ টাওয়ারের ফুটো দিয়ে মেশিন গানের তেল চকচকে মাথাও দেখা যাবে। গার্ডরুম থেকে গেট খোলার একটা স্বয়ংক্রিয় ব্যবস্থা আছে। যারা বাড়িতে ঢুকতে আসে তারা গেটের সামনে এসে এক নির্দিষ্ট নিয়মে একটি নির্দিষ্ট স্থানে একটা নির্দিষ্ট সময়ের জন্য দাঁড়ায় এবং এক নির্দিষ্ট তালে হর্ন দিতে থাকে। গার্ড সব দেখে নিঃসন্দেহ হবার পর সুইচবোর্ডের নীল বোতামটা টিপে ধরে। গেটের ভারী ইস্পাতের পাল্লা নিঃশব্দে পাশের দেয়ালে ঢুকে যায়। জাম্বুয়াঙ্গর উত্তপ্ত মধ্যাহ্ন। রাস্তার ওপাশের গির্জার পেটাঘড়ি থেকে 12টা বাজার ঘণ্টাধ্বনি এইমাত্র শেষ হলো। গার্ডরুমের বেয়ারা টম বেঞ্চিতে বসে সেদিনের দৈনিকটি নিয়ে নাড়াচাড়া করছিল। হঠাৎ একটা খবরের উপর তার চোখটা যেন আঠার মতোই আটকে গেল। 8 পাতার শেষ কলামে সিঙ্গল কলামের একটা নিউজের হেডিং, দিবাও ও কোটাবাটো থেকে লোক অপসারণ। দিবাও একটা প্রাদেশিক রাজধানী শহর, আর কোটাবাটো দক্ষিণ মিন্দানাওয়ের সামরিক ও গুরুত্বপূর্ণ শহর। খবরে বলা হয়েছে, বিদ্রোহীরা দিবাও ও কোটাবাটোর বিদ্যুৎ কেন্দ্র ও টেলিফোন এক্সচেঞ্জ বিনষ্ট এবং শহর দুটির সামরিক ঘাঁটিতে উপর্যুপরি হামলা চালানোর পর সরকার বেসামরিক সকল শ্বেতাঙ্গ নরনারীকে সেখান থেকে সরিয়ে নেবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বৃহত্তম নিরাপত্তা ও সামরিক প্রয়োজনেই এটা করা হচ্ছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। খবরটি পড়ে টমের ঠোঁটে একটি সূক্ষ্ম হাসি ঝিলিক দিয়ে উঠল। ঝুলে পড়া গোফের আড়ালে থাকায় তা বাইরে থেকে দেখতে পাওয়ার মতো নয়, কিন্তু চোখের ঔজ্জ্বল্যকে ভ্রুর অপর্যাপ্ত বেড়াজাল আটকে রাখতে পারল না। এই আনন্দের ঔজ্জ্বল্যের মধ্যে মনে হলো প্রতিহিংসার আগুনও প্রচ্ছন্ন ছিল। এই টম তো টম নয়, তার পিতৃদত্ত নাম আবু সালেহ। তার পিতা হাজি আলী ইয়াসিন কোটাবাটোর একটা মাদ্রাসায় পড়াতেন। মাদ্রাসাটি তিনিই গড়েছিলেন, তিনিই সেখানে পড়াতেন। মাদ্রাসার পাশেই ছিল তাদের বাড়ি। সে ছোটবেলা থেকেই মাদ্রাসায় ছিল তার জন্য অবারিত দ্বার। পিতার হাতেই আবু সালেহের হাতে খড়ি হয়। প্রতিদিন পড়া শেষ হবার পর তার পিতা ছাত্রদের নিয়ে গল্পের আসর বসাতেন। সেই আসরে তিনি কত যে গল্প শোনাতেন, কিভাবে নবী মুহাম্মদ এলেন, কিভাবে তিনি মানুষকে সকল অন্যায়, অবিচার, জুলুম ও অজ্ঞতা থেকে মুক্ত করলেন, কিভাবে কাদের দ্বারা ইসলাম গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ল, কিভাবে কোন ভুলে শাসকের জাতি মুসলমানরা শাসিতের জাতিতে পরিণত হল, তারপর কিভাবে পতনের অন্ধকার থেকে উঠবার প্রচেষ্টা শুরু হলো। ইমাম ইবনে তাইমিয়া, জামালউদ্দিন আফগানি, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, শাহ ওয়ালিউল্লাহ প্রমুখ কিভাবে কেমন কষ্টের মধ্য দিয়ে মুসলমানদের মাঝে জাগরণের দ্বীপ জ্বালালেন, ইত্যাকার কত গল্প তিনি করতেন। গল্প শুনতে শুনতে স্বপ্নের জগতে চলে যেত সবাই। ভাবত তারা শীঘ্রই তারা আবার দুনিয়ার সবার থেকে বড় হবে, সবাই তাদের হুকুম মেনে চলবে।
কিন্তু হঠাৎ একদিন এই স্বপ্নের নীড়, শান্তির নীড় ভেঙে গেল। আবু সালেহের এখনও সব কথা স্পষ্ট মনে আছে। 25 বছর আগের ঘটনা। তার বয়স 10। সমুদ্র পথে আসা খ্রিস্টান শ্বেতাঙ্গদের সশস্ত্র সন্ত্রাস চলছিল তখন চারদিকে। বন্দুকের জোরে বন্দর এলাকায় তারা একটা কলোনিও গড়ে তুলেছিল। একদিন শুক্রবার, জুমার আজান হয়ে গেছে। আবু সালেহের পিতা হাজি ইয়াসিন মসজিদে ঢুকেছেন। তিনিই মসজিদের ইমাম। এমন সময় দুটো গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে যারা নামলো সবাই সশস্ত্র। তারা এসে হাজি ইয়াসিনকে গাড়িতে উঠতে নির্দেশ দিলেন, কিন্তু তিনি নামাজ শেষ না করে যেতে চাইলেন না। জোর করে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে গেল ওরা। সেই যে হাজি ইয়াসিন গেলেন আর ফিরে এলেন না। সেদিন রাতে মসজিদ, মাদ্রাসা সমেত আবু সালেহদের বাড়িঘর সব পুড়ে গেল। লুণ্ঠিত হলো তাদের সব কিছু। তার বড় বোন আকলিমাকেও ওরা ছিনিয়ে নিয়ে গেল। সব হারিয়ে পথে বসল আবু সালেহরা। সেদিন ভোরেই তারা কোটাবাটো শহর ছেড়ে জঙ্গলে পালিয়ে গেল। রোগে শোকে মাস তিনেক পরে আবু সালেহের মা মারা গেলেন। আবু সালেহ এখন নির্বান্ধব, বন্ধনহীন। মাকে কবরে শায়িত করে আবু সালেহ যখন পেছনে ফিরে দাঁড়ালো, তখন গোটা জগৎটাই তার ফাঁকা মনে হলো। চোখ ফেটে দুগণ্ড বেয়ে নেমে এলো অশ্রু। হঠাৎ তার মনে পড়ল তার আব্বার কথা, আকলিমার কথা। দুহাতে বুক চেপে ধরে ডুকরে কেঁদে উঠল সে। আমি ওদের খুঁজে বের করব। তারপর সে একবার পেছনে ফিরে মায়ের কবর আর পাশেই বাড়ি নামক পাতার ঝুপড়ির দিকে শেষবারের মতো এক নজর চেয়ে পথ ধরল কোটাবাটোর দিকে। কোটাবাটো শহরের পথঘাট অলিতে গলিতে এসে ঘুরে বেড়ালো দিনের পর দিন। না, কোথাও তার আব্বা নেই, বোন আকলিমা নেই। সে কতদিন কত বাড়ির পেছনে সামনের দরজায় সজল চোখে দাঁড়িয়ে থেকেছে আব্বার ডাক, বোনের গলা শোনার জন্য। চোখের পানি তার শুকিয়ে যেত, চোখ তার ক্লান্ত হয়ে পড়ত, কিন্তু তার হৃদয়ের ব্যাকুলতার ইতি ঘটত না। বন্দরের ফুটপাতে শায়িত ক্ষুধাপীড়িত জ্বরে কাতর আবু সালেহকে অজ্ঞান অবস্থায় একজন খ্রিস্টান ব্যবসায়ী তুলে নিয়ে গেল। সেই থেকে সে শ্বেতাঙ্গ খ্রিস্টানের সার্ভেন্ট কোয়ার্টার্সে তার আশ্রয় হল। নাম হল টম। শ্বেতাঙ্গ ব্যবসায়ী দেশে চলে যাবার সময় গার্ডরুমের এই চাকুরি জুটিয়ে দিয়ে গেছে। সে প্রায় আজ 5 বছরের কথা। শুধু জাম্বুয়াঙ্গ নয়, গোটা মিন্দানাওয়ের শ্বেত শাসনের নার্ভ সেন্টার এই সামরিক গোয়েন্দা ভবনের একজন অতি বিশ্বস্ত কর্মচারী টম। টমের চোখে তার বড় বোন আকলিমা এবং তার আব্বার স্মৃতি আজ অনেক ব্যাপক, অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। গোটা মিন্দানাও ও 16 দ্বীপপুঞ্জই আজ তার পিতা ও আকলিমার রূপ পরিগ্রহ করেছে। এই ভূখণ্ডের দুর্ভাগা মুসলমানদের মুক্তিই তার জীবনের একমাত্র ব্রত। এ মুক্তির লক্ষ্যে টম প্রায় বছর কয়েক আগে পিসিডায় যোগ দিয়েছে। সে উত্তর জাম্বুয়াঙ্গ পিসিডা ইউনিটের একজন সক্রিয় সদস্য। দিবাও ও কোটাবাটো থেকে সন্ত্রাসবাদী খ্রিস্টান বাহিনীর পিছুহাটার খবর পড়ে আবু সালেহের মুখে হাসি ফুটে উঠল। খুশি মনে হিসেব করল, উত্তর মিন্দানাও থেকে ওরা বিতাড়িত হবার পথে। দক্ষিণের দিবাও এবং কোটাবাটো ওদের এখন হাতছাড়া। এখন এ জাম্বুয়াঙ্গে ওদের শেষ ভরসা। কিন্তু এখানে ওদের পায়ের তলায় মাটি নেই, শুধু হুকুমের অপেক্ষা। এক রাতেই সব খেলা সাঙ্গ হয়ে যাবে ওদের।